নমস্কার। সেকালে একটা কথা ছিল, মেয়ের নাম ফেলি, পরে নিলেও গেলি, জমে নিলেও গেলি। তার মানে বোঝা যাচ্ছে তো মেয়েদের জীবনটা কি ছিল। আর কি বা জীবন, মেয়ে জন্মালো, তার বিয়ে দিতে হবে, বাবা মার তাই খুব চিন্তা, অনেক টাকা খরচ করে পাত্র জোগাড় করতে হবে। আর পাত্র কীরকম হতো, সেই জন্যে পাত্র পাওয়া এত মুশকিল ছিল বলে কখনো কখনো সেই পাত্র বহু বিবাহিত হতো, বা এরকমও হয়েছে যে কুলীন পাত্র মৃত্যুপথযাত্রী, কিন্তু তার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। রিজলে তার ট্রাইবস অ্যান্ড কাস্টস অফ বেঙ্গলে এক অদ্ভুত বিয়ের কথা বলেছেন। তিনি বলেছেন যে এরকম কিছু মা বাবা যাদের অর্থের অভাব ছিল বা সেরকম কোনো পাত্র পাননি, তখন তারা বিবাহযোগ্য কন্যার একটা কুশো পুত্তলিকা করে কোনো এক পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিতেন। আর এর ফলে মেয়েটি কিন্তু কোনোদিন তার শ্বশুরবাড়ি যেত না, সে সারা জীবন তার বাপের বাড়িতে থাকতো, কিন্তু সধবার বেশে, সিঁদুর পরে সধবার মতন থাকতো। এইরকমই ছিল মেয়েদের জীবন। কিন্তু আজকে আমরা কিন্তু এরকম কোনো মেয়ের কথা বলবো না। আজকে আমরা যার গল্প শুনবো তিনি এক ব্যতিক্রমী মহিলা ছিলেন। তার নাম ছিল কৈলাসবাসিনী, যিনি বালিকাবধূ ছিলেন, কিন্তু বিবাহিত জীবনে খুব সুখী ছিলেন। তার স্বামী ছিলেন কিশোরীচাঁদ মিত্র, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী। তিনি স্বামীর কাছে লেখাপড়া শিখেছেন। আর স্বামীর দাদা ছিলেন প্যারীচাঁদ মিত্র, যাকে আমরা টেকচাঁদ ঠাকুর বলে জানি, যার লেখা হচ্ছে আলালের ঘরে দুলাল। ওর ডায়েরিটা উনি তো জানতেন না যেটা একসময় প্রকাশিত হবে। উনি লিখেছেন একেবারে কথ্য ভাষায়, যার জন্যে অনেক বানানই আমাদের কাছে অশুদ্ধ বলে মনে হয়। কৈলাসবাসিনীর সম্বন্ধে খুব একটা বেশি জানা যায় না। যেটুকু আমরা জানি সেটুকু হচ্ছে তার বাবার নাম গোরাচাঁদ ঘোষ, আর তিনি জন্মেছিলেন 1829 সালে। আর তিনি তার এই জীবনী খুব মজাদারভাবে লিখতেন, কারণ তার একদিকে থাকতো মাসকাবারি হিসেব, গয়নার ফর্দ, আর তার অন্য পিঠে উনি তার আত্মজীবনী, তার জীবনের ছোট ছোট ঘটনা, সাল তারিখ সব দেয়া খুব পুঙ্খানুপুঙ্খভাবে তিনি দিতেন। কিশোরীচাঁদ মিত্র তাকে লেখাপড়া তো শিখিয়েছিলেন, বাংলা শিখিয়েছেন, ইংরেজিও শিখিয়েছিলেন, এবং প্রকৃত অর্থে যাকে বলে কৈলাসবাসিনী তার সহধর্মিণী ছিলেন। স্বামী যে শুধু তাকে ভালোবাসতেন তা নয়, তাকে সম্মানও খুব করতেন। আর এই উদার মনস্ক ব্যক্তিটি হিন্দু রীতিনীতি কিছু মানতেন না, তো কৈলাসবাসিনীও কিন্তু মনে মনে স্বামীকে সমর্থন করতেন, কিন্তু বাহ্যিক প্রকাশ তার ছিল না। তিনি খুব হিন্দুয়ানি করতেন, এবং এই কথাটা উনি ডায়েরিতেও লিখেছেন। তার এই ডায়েরিটা মারা যাবার প্রায় 50 বছর পরে মাসিক বসুমতীতে ধারাবাহিকভাবে বেরোয়। 1253 সালে আষাঢ় মাসে আমি প্রথম রামপুর যাই 6 তারিখে। নিমতলা ছাড়ি 8 ঘন্টার সময়। 12 ঘন্টা অর্থাৎ 2 প্রহরের সময় সেইখানে আহারাদি হয়। সে রাত্র আমরা সুখসাগর ছাড়াই থাকি। তারপরও দিবস আমরা কালা যাই বৈকালে, সেইখানে সে রাত্র থাকি। তারপর দিবস পলাশির মাঠে থাকি। সেই স্থানে ইংরেজ ও নবাবে প্রথম যুদ্ধ হয়। সেই স্থান দেখে মনের কত ভাবের উদয় হলো তাহা সমুদায় প্রকাশ পায় না। যদিও সেই সময় আমার পুত্রশোক অতি প্রবল ছিল, তথাপি বাড়ি আসিয়া অনেক সান্ত্বনা হলো। তারপর দিন রাত্র 11টার সময় আমরা বহরমপুর পৌঁছাই। সেইখানে আমরা থাকিব। সেইখানে আমার স্বামী আসিবেন। তারপর দিন বেলা 1টার সময় আমার স্বামী ও নীলমণি বসাক দুজনে এলেন। আমার স্বামীকে দেখে সকলেই শোকে বিভোল্ল হলেন। যখন আমার স্বামী তার মার
কোলে মাথা দিয়ে শুয়ে কাঁদিতে লাগিলেন, তখন আমার কি অবস্থা, কি দুঃখ তা নিকিতে নিকনি অক্ষম। আমি যে এখন নিকিতেছি, কিন্তু চোখের জলে কাগজ ভিজে যাচ্ছে। আমার শাশুড়ি ঠাকুরানী আমার খোকাকে বড় ভালোবাসিতেন। তিনি সেই অবধি পেরায় মৃত্যুবৎ ছিলেন। তাতে যখন বাবুকে অত কাতর দেখিলেন, তাতে মূর্ছা যাবেন সে কি আশ্চর্য কথা। এ যে কি দুঃখ তা আমি বলতে পারি নে। আমার মাইখেকো ছেড়ে পুত্র শোক আমি কি করে সহ্য করিব। তারপর দিবস আমার স্বামীর সঙ্গে রামপুর যাত্রা করিলাম। বজরায় জলে যেতে আর কোনো আশ্চর্য হয় নাই। কেবল পাড়ি দেবার সময় খুব তুফান হয়েছিল পদ্মায়, তাতে বড় ভয় হয় নাই। তার দুই কারণ, বড় বজরা, দ্বিতীয় কারণ পুত্র শোক। সে সময় মরণে কি ভয়। তৃতীয় কারণ, ভয় নিবারণ সঙ্গে আছেন, আমার কি ভয়। তারপর আমরা বেলা 11 ঘন্টার সময় রামপুর পৌঁছাই। সেখানে আমার স্বামী বাড়ি ভাড়া করে রেখেছিলেন। শ্রাবণ মাসে আমার দিদিরও গর্ভ হয়, কেবল সেই সালে দ্বারিকানাথ ঠাকুরের মৃত্যু বিলাতে। তারপরে কলিকাতায় আসি ফাল্গুন মাসে, তখন আমার 8 মাস গর্ভ। 1254 সালে বৈশাখ মাসের 7 তারিখে মঙ্গলবার আমার একটি কন্যা সন্তান হলো 11 ঘন্টার সময়। তাতে সকলে বলেন যা হইয়াছে তাই ভালো, কিন্তু আমার শাশুড়ি ঠাকুরান বড়ই দুঃখিত হলেন। বলেন যে সোনা হারিয়ে কাঁচ পাইলাম। আমার স্বামী বড় আহ্লাদিত হইলেন, চিঠি লিখিলেন, তোমার একটি কন্যা হইয়াছে শুনে কি পর্যন্ত আহ্লাদিত হইয়াছি তা বর্ণনা করা যায় না। শ্রী শ্রী জগদীশ্বরের ইচ্ছাতে তুমি ভালোই আছো ও আমার কন্যাটি ভালো আছে শুনে অবধি আমি আহ্লাদিত হইলাম। তুমি মনে কিছু দুঃখিত হও না। শ্রী শ্রী জগৎ পিতার কাছে সব সমান, আমাদের কাছে সব সমান ভাবা উচিত। তুমি আমাকে কবে চিঠি লিখিতে পারিবে, আমি সেই আশায় রইলাম। এখন কৈলাসবাসিনী পড়েছেন মুশকিলে। তিনি তো লেখাপড়া জানেন, স্বামীকে চিঠি তো তিনি লিখতেই পারেন, কিন্তু তিনি তা লিখতে পারছেন না। আমি ওকে চিঠি কি করে লিখি? আমাদের যে সুখিকাগার, তাহা এক প্রকার গারদ ঘর। যদিও আমি বড়লোকের কন্যা, বড়লোকের বউ, বড়লোকের স্ত্রী, তথাপি সেই সামান্য নখের মতো থাকিতে হইবে। দরমা, মাদুর, কম্বল পাতা, একটি বালিশ সেই বিছানার সঙ্গে, খাওয়া ঝাল ও চিড়া ভাজা, ধোপা নাপিত বন্ধ, পোয়াতির এই দুরবস্থা। যারা শহরে দোতলার উপরে খাটিয়ে গদিতে শোন, তাদের একেবারে কি করে সহ্য হয় সেই ক্ষীণ দুর্বল অবস্থায় তাহা বলিতে পারিব না। এই অবস্থা, তাহাতে 1 মাস কিছু ছুঁতে পারবে না, তাহা আমার স্বামী জানে না। কেবল ফি চিঠিতে লেখেন, তুমি কি নিষ্ঠুর, তুমি কি নির্দয়, আমি কেলেশ পেলে তুমি এত সুখী হও তা আমি এতদিন জানিতাম না, কিন্তু আমি আর তোমাকে চিঠি লিখিব না। আমি বড় ভাবিত হইলাম। যদি এই দিন কি 3 দিন চিঠি না লিখেন, তাহলে মরে যাব। কিশোরীচাঁদ মিত্র তার চাকরির সূত্রে ঘুরে বেড়াতেন। সঙ্গে বেশিরভাগ সময় থাকতেন কৈলাসবাসিনী আর তার মেয়ে। তবে একবার তিনি যখন রামপুর থেকে নাটোর যান ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে, কৈলাসবাসিনী তার সঙ্গে ছিলেন না। সেই সময় কৈলাসবাসিনী তার মেয়েকে নিয়ে বজরায় আসছিলেন, আর সেই সময় পদ্মায় উঠল এক বিরাট ঝড়। আশ্বিন মাসের ভরা পদ্মায় ঘুরে মরছি আমি কেবল তুফান খেয়ে। তাই ঘটল। কোনোখানে যেতে যেতে ভয়ানক তুফান উঠিল। এক ঢেউ পর্বত প্রমাণ, আবার কাচাড় ভেঙে পড়িতে লাগিল। ধরে নিয়ে যাবার জো নাই। ছোট নৌকা কত ধারে মারা গেল। ধারে ঢেউ নেগে নেগে ঝপাত ঝপাত করে বাটি পড়িতে লাগিল। তাতে আমি বড় ভয় পেতে লাগিলাম। আমি কি, মাঝি মাল্লা সকলে ভয় পেল। কি করি
আমার কন্যাটি কোলে করে বসে রইলাম। মনে করি একবার জগদীশ্বরের স্মরণ করি, তাহাও মুখে বেরোলো না। আমার কন্যাটিকে কোলে করে বসে রইলাম। তার কারণ এই, যদি ডুবে যাই তাহলে যেখানে ভেসে উঠিব সেইখানে কন্যাটি সহিত উঠিব। যখন যেখানে তুফান হইত আমার এই কর্ম। আমরা যে বজরায় যাচ্ছি, বাবুর তাহাতে একখানি খাট পাতা আছে। খাটে বসে আমরা তাস খেলিতে খেলিতে যাই। জানলার মুখের কাছে নদীর তামাশা দেখিতে দেখিতে যাই। ক্রমে ক্রমে বেলা পড়িতে লাগিল, তত নদীর আরো বাহার বাড়িতে লাগিল। কি চমৎকার ঢেউ দেখিতে হলো! আর তার উপর যখন চপাত চপাত করে দাঁড়গুলি পড়িতে লাগিল, তাহা কি মনোহর দৃশ্য হইল! তাহা দেখিবার জন্য আমরা খেলাতে ক্ষেন্ত দিলাম, দিয়ে জানলার কাছে বসে গল্প করিতে লাগিলাম। নাটুরে এসেও আমি ভালো আছি, সেখানে কোনো কেলেশ নাই। আমরা সর্বদা আমোদে আছি। যদিও তত নোক নাই, তথাপি খেতর মোহনবাবুর স্ত্রী, তার ভাগ্নে বউ আর তার বউ, আমরা সর্বদা আমোদে আহ্লাদে থাকিতাম। আমার স্বামী সদানন্দ, তিনি কখনো দুঃখিত থাকেন না। তাতে বয়সের জোর ও মানের জোর, পদের জোর ও ধনের জোর, তাতে আবার নেশার জোর জুটিল। তার সঙ্গীদের নামগুলি নিকি। ওদের দল ভারী ছিল, আমাদের দল কম ছিল, তাতে আমরা সুখী ছিলেন। তার কারণ এই যে আমরা স্ত্রী নোক, আমাদের অন্তঃকরণ ক্ষুদ্র, কাজে কাজে অল্পেতে তুষ্ট হয়। যেদিন বাবু রোদে যেতেন কি মফস্বলে যেতেন, সেদিন আমরা সকলে বাগানে বেড়াতেন, তাতে মানা ছিল না। তারা আমার স্বামীর সহিত বেরোতেন না, আমিও তাদের স্বামীর সহিত বেরোতাম না। আমরা সন্ধ্যেবেলা ছাদে বসে তাস খেলিতাম আর নদীর তামাশা দেখিতাম। রংপুর ও দিনাজপুরের যেসব মহাজনী নৌকো, তারা রাঁধিত, খেত, গান গাইত। রাত্রে জলের উপরে গান বড় মিষ্টি লাগে। মাঝিরা যে প্রতি দাঁড় ফেলে আর গান গায়, তাহা কি চমৎকার শোনায়! তেমন ভালো ভালো গায়কের মুখে শোনায় না। তেমন গান বড় যাত্রাওয়ালাদেরও মুখে অত ভালো লাগে না। তখনকার দূরে যাবার জন্য ছিল জলপথ, তাই বজরায় যেতে যেতে অনেক ঘোরা হয়ে যেত। কাশি যাবার পথে বদ্যিবাটির কালী, মলুসরের নিস্তারিণী, বাঁশবেড়ের হংসেশ্বরী এসব দর্শন করছেন। আবার নদীর ধারে ক্ষেতের মধ্যে সর্ষে ফুল, মটরশুঁটি ফুল, তাও দেখছেন। আবার যখন তিনি ডাঙায় বসে একলা বাড়িতে মেয়েকে নিয়ে, তখন কি করতেন তিনি নিজে লিখছেন, যখন মফস্বলে যেতেন তখন আমি রবিন সেন পুরুষের মতো থাকিতাম। খেতুম, শুতুম, বই পড়তুম, শিল্পকর্ম করিতুম, আমার কন্যাকে শেখাতেন, আর এই বই নিকিতেন, আর কবে আসিবেন দিন গুনিতাম। কৈলাসবাসিনী স্বামীর গর্বে গর্বিণী ছিলেন, তার ভালোবাসাও পেয়েছেন অনেক। আবার তার রাগকেও কিন্তু খুব ভয় করতেন। একবার তিনি কিশোরী চাঁদকে না বলে আরেকজনের আনা পালকিতে চড়ে শাশুড়ির সঙ্গে কোথায় ঠাকুর দেখতে চলে গেছেন, আর সেই শুনে কিশোরী চাঁদ খুব রেগে গেছেন। আর কিশোরী চাঁদ তার স্ত্রীকে ডেকে নিয়ে ছাদে চলে গেলেন। তারপর তিনি লিখছেন, একে বড় বড় চক্ষু, তাতে রাত্রে নাল হইয়াছে। দুবার চাওয়াতে আমার তফা শেষ হইয়াছে। আমাকে ডেকে বলেন, কেন গেলেন? আমি বলিলাম যে মেয়ে লোকেরা সবাই গেল, আমার বড় ভয় করতে লাগিল, তাই গেলুম। আমি তো নিকটে ছিল, ডেকে পাঠালে না কেন? আমি বললাম, ওটা আমার স্মরণ হয় নাই। বলিতে হেসে আমার কাছে বসিলেন, বসে সকল গল্প করিতে লাগিলেন।
7 দিন আমার সঙ্গে দেখা হয় নাই, মেলা কথা মনেছে। এই চৈত্র মাসে রোদ্দুরে একেলা ছাতে বসে কি করছালে? রাত্র কি রোদ্দুর লাগে নাই? আমি বুঝলাম যে আমার গায়ে রোদ লাগাতে যত রাগ হয় নাই, আমার সঙ্গীর গায়ে রোদ লাগাতে চটে গেছে। তার স্বামীর সঙ্গে কখনো বাজি রেখে তাস খেলে, কখনো বা চাঁদের আলো দেখে, বা কখনো স্বামীর কাছে পড়ে ভালোই সময় কাটাতেন। আর স্বামীও তাকে নিয়ে খুব সুখী ছিলেন। আবার যেটা আশ্চর্যের বিষয় সেটা হলো, যখন কৈলাসবাসিনীর শরীর খারাপ হতো, স্বামী কিন্তু তার সেবা যত্নও করতেন, যা কিন্তু তখনকার দিনে একেবারেই বিরল ছিল। আর এই জন্যেই যখন কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো কাজে কর্মে কৈলাসবাসিনীকে স্বামীকে ছেড়ে যেতে হতো, ওরা দুজনেই একে অপরকে ছাড়তে চাইতেন না, তাদের জন্য খুব কষ্টকর হতো। রাত্র হলো, বললেন খাও দাও, তারপর যে খাওয়া হলো, এরপরে যে শুইলাম। রাত 11টা বেজে গেল। চাপরাশিতে মশাল জেলে ঠিক করলে আবার নিবলে, এরকম 3 বার জ্বাললে আর নিবলে। তারপরে আপনি গিয়ে আমাকে পালকিতে তুলে দিলেন। যতক্ষণ দেখা গেল ততক্ষণ দাঁড়ায় রইলেন। খাওয়া দাওয়া হলো, খুব আমোদ আহ্লাদ হলো, কিন্তু আমার মন কি জানাবাতে পড়ে রইল। সেই যে পালকির দিকে চেয়েছিলেন তাই মনে হতে লাগিল। বাবু আমাকে চিঠি লিখিলেন, এখানে আমার বড় কেলেশ হচ্ছে, আর আমি একা থাকতে পারি না। নোক পাঠাতেছি, তুমি শীঘ্র আসিবে, তিল মাত্র দেরি করিবে না। আমি তোমার জন্য শ্রীরামপুরের বাংলায় যাচ্ছি, সেইখানে দেখা হবে। কিশোরী চাঁদের উদার মনোভাব তার চালচলনে তো প্রকাশ পাবে। কলকাতায় এসে তিনি তাঁরই মতন যারা উদার ভাবাপন্ন ছিলেন সেই রকম লোকজনের সঙ্গে মিশতে আরম্ভ করলেন। কৈলাসবাসিনীর কিন্তু এসব মোটেই পছন্দ ছিল না, তাই তিনি লিখছেন, এখন কলিকাতার বাতাস গায়ে না গেতেছে, এখন আরেক রকম চালে দিচ্ছে। কতগুলি ভদ্রে অভদ্রে জুটিলেন, তাদের নাম করিব না। এরা ব্রিটিশ ইন্ডিয়ান সভার সভ্য বাবুরা, এরা আসিতে লাগিলেন আর সভ্যতা শেখাতে লাগিলেন। আমি যদি কিছু বলিতাম তাহলে অগ্রাহ্য করে হেসে উড়াই দেন। বলেন, মাই ডিয়ার, তুমি কি আজ মাতাল হইয়াছে নাকি? কি বলিতেছে তাহা আমি কিছুই বুঝিতে পারি না। আহা, কি আশ্চর্য! আমি খাই, তুমি মাতাল হও, তোমাকে খেতে হয় না। আমি বলি, যাও যাও, তোমাকে দেখিলে আমার গা জ্বালা করে, আর কথা কইও না। বাবু বলেন, তোমার যদি আমাকে দেখিতে কষ্ট হয় তবে আমাকে দেখো না, আমি তোমাকে দেখি। কৈলাসবাসিনী তো অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি মনে মনে স্বামীর উদার চালচলনকে সমর্থন করলেও তিনি কিন্তু নিজে হিন্দুয়ানি করতেন, কারণ তিনি জানতেন যে সমাজে থাকতে হলে তাকে এইভাবে হিন্দুয়ানি মেনেই চলতে হবে। কারণ তিনি দেখেছিলেন ব্রাহ্ম রামতনু লাহিড়ির স্ত্রীকে, যিনি কোথাও কোনো হিন্দুর বাড়িতে গেলে তাকে রান্নাঘরে ভাত দেওয়া হতো না, বা তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না, তাকে জলের কলসি ছুঁতে দেওয়া হতো না। সেই জন্যে কৈলাসবাসিনী কিন্তু একদম পুরো মাত্রায় হিন্দুয়ানি করে চলেছেন। আমি হিন্দুয়ানি মানি, কিন্তু বরাবর খুব হিন্দুয়ানি করি। তার কারণ, আমি যদি একটু আলগা দিই তাহলে আমার স্বামী আর হিন্দুয়ানি রাখিবেন না। হিন্দুরা হলেন আমার পরম আত্মীয়, তাদের কোনো মতে আমি ছাড়িতে পারিব না। ইহা ভেবে আমি খুব হিন্দুয়ানি করি। আমার বড় ভয়, পাছে আমার হাতে কেউ না খান, তাহলে কি ঘৃণার কথা, আর করতে মরণ ভালো।
একে তো আমার স্বামী প্রকাশ্যে খান, এতে যদি আমি কিছু করি তাহলে একেবারে চূড়ান্ত। কৈলাসবাসিনী কিশোরী চাঁদের একমাত্র মেয়ে কুমুদিনী। তার যখন 11 বছর বয়স, তখন একদিন কৈলাসবাসিনীর বড় ভাসুর এসে বললেন যে মেয়ের 11 বছর বয়স হয়ে গেছে, এবারে তার বিয়ে দেওয়া দরকার, সামনের অঘ্রাণের মধ্যেই ওর বিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু সেই সময় কিশোরী চাঁদ অসুস্থ ছিলেন, আর কৈলাসবাসিনী বললেন যে উনি ভালো না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না। তাই হলো। তারপর কিশোরী চাঁদ যখন ভালো হয়ে উঠলেন, মেয়ের বিয়ে হলো খুব ধুমধাম করে। 10 দিন ধরে শুধু নহবত হয়েছিল। বিবাহের দিন নাচ হয়, আর ইংরাজ বাঙালি সকলে এক ঠাঁই খান, কেউ কোনো কথা কয়নি। আমি আগে বলেছি, বাঙালিতে মান্য লোকের কিচ্ছু করতে পারে না। রামগোপাল বাবু বললেন, তুমি ভাই বাগে গরুকে এক ঘাটে জল খাওয়ালে, তার কন্যার বিবাহতে যারা গেছিলেন তারা এক ঘরে হন কিনা, আর বড় গোল হইয়াছিল। তিনিও বড় লোক, তার হাতে বিচার ছিল না, এই জন্য সকলে ভয় করেন নাই। 1265 সালের 13ই কার্তিক কিশোরী চাঁদ মিত্রের চাকরি চলে যায়। তাতে কৈলাসবাসিনীর দুঃখের আর অন্ত ছিল না। তিনি স্বামীকে বলছেন যে আমি তোমায় কোনো কষ্ট দেব না, আমি যে এত শিল্পকর্ম শিখেছি সেটা এবার কাজে লাগাবো। এটা শুনে কিশোরী চাঁদ খুব খুশি হলেন। কিশোরী চাঁদ কৈলাসবাসিনীকে বললেন, তুমি আমার থেকে বুদ্ধিমতী ও সাহসী। এর কয়েক বছর পরে তার মেয়ের একটি ছেলে হলো, তাতে দুজনেই খুব খুশি হলেন। সাল 1268, 10ই চৈত্র, ইংরাজি 22শে মার্চ শনিবারে রাত্র 11টার সময় আমার একটি দৌহিত্র সন্তান হইল। তাহাতে পরম আহ্লাদিত হইলাম। আমি কতদিন খালি কোলেছিলাম, কোলে মনের মতন ধন পাইয়া পরম আহ্লাদিত হইলাম। বাবু বড় ছেলে ভালোবাসেন, কিন্তু আমাকে কখনো বলেন না। তার কারণ, পাছে আমি মনে কোনো দুঃখ করি, পাছে আমার পুত্রশোক করবল হয়। একদিন বলেছিলেন আমার ছোট ছেলে নিয়ে শুইতে ইচ্ছা হয়। আমি বলেছিলাম যে বিবাহ করো, তাহলে ছেলে হবে। তাতে তিনি বলেন, সে ছেলেতে কি হবে, তোমার গর্ভের না হলে তাকে আপনার ছেলে বোধ হবে কেন? তাহাতে আমি বলেছিলাম, তবে চুপ করে থাকো, কুমুদের ছেলে হোক, কাছে শোবে। আজ তাই হইয়াছে। আমাকে বলেন, ছেলে নিয়ে আমার কাছে শোক, আমার সেই স্বাদ আজ পরিপূর্ণ হোক। হিন্দু ধর্মের আচার বিচারকে যুক্তিবাদী কৈলাসবাসিনী একটু অন্যরকমভাবে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন যে এইসব নিয়মগুলো মানুষের আরোপ করা, তিনি কিন্তু কোনো ধর্মের দোহাই দেননি। একাদশীটি যেটি ছোট ঘরে নাই, কেবল ভদ্র ঘরে কেন? তার কারণ, শরীরে কষ্ট দিতে বিধবাদের তেজ কমিবে, তাহলে সতীত্ব অনায়াসে থাকিবে। একাহারে নানান কষ্ট করিবে, বেশ বিলাস করিবে না, তার কারণ আছে, তাহলে কেউ চেয়ে দেখিবে না। যদি বলো সধবারা স্বামী ভিন্ন কি আর কারো কাছে যায় না? যায়, তাদের বলিতে কারো সাহস হয় না। খালি ঘরে যেতে সবার সাহস হয়। এখানে বিধবাদের সব পালন করিয়াছে। সতীত্বের কর্তে ধর্ম জগতে নাই। দেখো, পুরাণে, কোরআনে, বাইবেলে সবেতে সতীত্বের মান্য। যেখানে ভারতবর্ষে পুনর্বিবাহ চলিত নাই, কাজে কাজে এই নিয়ম চলিত হইয়াছে। যদি সতীত্ব বাকিতে পারে, তাহলে ধর্ম রাখা হলো। এ নিয়মে ধর্ম যায় না ও থাকেও না। নারীর জীবনে বৈধব্য ছিল মৃত্যু সমান। তাই আমরা 19 শতকের বেশিরভাগ মহিলাদের আত্মজীবনীতে দেখেছি এই চিন্তারই প্রতিফলন। কৈলাসবাসিনীও তার বৈধব্য সম্পর্কে জানাচ্ছেন।
হে পাঠক ও পাঠিকাগণ, আজ আমার বই শেষ হইল, আজ আমার জীবন শেষ হইল। আজ শ্রাবণ মাসের 24 তারিখ, শুক্লপক্ষের 13দশী। আজ বুধবার, আজ ঝুলন যাত্রা। রাত 11 ঘন্টার সময় আমি ঐহিকে সুখে জলাঞ্জলি দিলুম। আমার জীবন থাকিতেও মৃত্যু হইল। সকল সুখের শেষ করিলাম কাশী মিত্রের ঘাটে। আমি শ্যামবাজার গিয়েছিলাম সুখের ব্রত উদযাপন করিতে। আমি কি পাষাণ, আবার আমি কেমন করে বাগানে আসিলাম তাহা আমি জানতে পারি নাই। আমি সেখান থেকে বিধবা নাম নিয়ে আসিলাম। এই নামটি আমার কানে এলে বুকে যেন বজ্রাঘাত বোধ হয়। এ যাতনা আমি সহ্য করিতে পারিব না। স্বামীর মৃত্যুর পরও অনেক দিন পর্যন্ত কৈলাসবাসিনী বেঁচে ছিলেন, কিন্তু তিনি আর কোনোদিন কিছু লেখেননি। কিশোরীচাঁদ মিত্র তার স্ত্রী কৈলাসবাসিনীকে তার নিজের মতন করে গড়ে নিয়েছিলেন। তাকে শিক্ষা দিয়ে তাকে যোগ্য সহধর্মিণী করে নিয়েছিলেন। আর তাদের জীবন তাস খেলে, চাঁদের আলো দেখে, নদীর শোভা দেখতে দেখতে, কাগজ পড়তে পড়তে ভালোই কেটে গিয়েছিল। একদিন কিশোরীচাঁদ তার স্ত্রীকে বলছেন যে আমি মাঝে মধ্যে আমোদ করতে একটু নাচ টাচ দেখতে যাই, কিন্তু আমি তো কোথাও রাত কাটিয়ে আসি না। আমি কি কখনো অনাদর করেছি? তাইতে কৈলাসবাসিনী বললেন যে না, তা তো তুমি করনি, কিন্তু আমি কি কখনো তোমার অনাদর করেছি? এই ছিলেন যুক্তিবাদী বুদ্ধিমতী কৈলাসবাসিনী। এরকম নারী ঊনবিংশ শতাব্দীতে বিরল। কৈলাসবাসিনী অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি স্বামীর হিন্দুয়ানি না করার সমর্থন তো করতেন, কিন্তু নিজে কিন্তু পুরো হিন্দুয়ানি করতেন। তার কারণ তিনি জানতেন যে সংসার সমাজ মানে শুধু স্বামীকে নিয়ে নয়, সবাইকে নিয়ে এই সমাজ। আর সমাজে ভালোভাবে থাকতে গেলে সবার সঙ্গে তাল রেখেই চলতে হবে। এই ছিলেন যুক্তিবাদী বুদ্ধিমতী কৈলাসবাসিনী, যা ঊনবিংশ শতাব্দীতে খুবই বিরল। তিনি এত সুন্দরভাবে তার জীবন লিখেছিলেন যে কাগজগুলিতে, যেগুলো আগেই বলেছি, একদিকে গয়নার ফর্দ ছিল, মাসকাবারি হিসেব ছিল। তিনি তার মধ্যে আবার মজা করে লিখেছেন যে একবার, মজা নয় খানিকটা অভিমানী বলবো হয়তো, যে তিনি লিখেছেন তার নিজের একটি বাজু তার মামাতো যাকে পড়তে দিয়েছিলেন, যেটি তিনি আর ফেরত পাননি। এই ছিলেন কৈলাসবাসিনী। কৈলাসবাসিনীর মৃত্যু হয় 1895 সালে।